আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড ২০২২-এর একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে নেই এবং এর সাথে সাথে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের উদ্দীপকটা খুব সহজ এবং সিম্পল। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা দুইটা বস্তু দেখতেছি। আচ্ছা, তার আগে আমি এই কাজটা একটু কমপ্লিট করে নিই। ওকে, দেখো তাহলে এখানে জাস্ট দুইটা বস্তু, একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে ন্যাপথলিন। সো দুইটা বস্তু আমরা দেখতে পাচ্ছি এবং উভয়কে তাপ দেওয়া হচ্ছে, বরফকেও তাপ দেওয়া হচ্ছে প্লাস ন্যাপথলিনকেও তাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, তো তাহলে আমাদের উদ্দীপকটা কমপ্লিট হয়ে গেল। এবারে যাবো আমরা আমাদের প্রশ্নে। সো দেখো যে ক নাম্বার কোশ্চেনে কি বলছে যে ভারী ধাতু কাকে বলে, ভারী ধাতু কাকে বলে। তো দেখো এটার অ্যান্সার আমাদের এখানে লিখে রেখেছি যে অ্যান্সারটা কি বলা হচ্ছে যে সকল ধাতুর ঘনত্ব, পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি তাদেরকে ভারী ধাতু বলে। তার মানে সহজে এখানে কি বলতে যাচ্ছে যে যাদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বা ঘনত্ব অনেক বেশি, যেগুলো সাধারণত আমাদের মাটি, পানি বা এই জাতীয় যে উপাদানগুলো থাকে এদের সাথে মিশে থাকতে পারে, এদেরকেই ভারী ধাতু বলে। ভারী ধাতুর এক্সাম্পল হিসেবে কি আসতে পারে? লেড আসতে পারে, তারপর কখনো কখনো আর্সেনিককেও ভারী ধাতু ধরা হয়। অর্থাৎ লেড বা আরও অন্যান্য যারা আছে এদেরকে আমরা ভারী ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি এবং লেড হচ্ছে ভারী ধাতুর মধ্যে সব থেকে পপুলার। আচ্ছা, গেল এটা। দেন যাচ্ছি আমরা খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার বলতেছে দেখো আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা এর গুণিতক ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমরা এবার এটার খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো যে আণবিক সংকেত কী হবে স্থূল সংকেতের সমান বা গুণিতক। খেয়াল করো H2SO4, আমি যদি লিখি H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে এর আণবিক সংকেত এবং স্থূল সংকেত সমান। তুমি যদি এর আণবিক সংকেত চিন্তা করো তাতেও H2SO4, তুমি যদি এর স্থূল সংকেত চিন্তা করো তাতেও H2SO4, তাহলে দুইটাই হচ্ছে সমান। এখানে কি পাচ্ছি আমি? দুইটাই সমান, এখানে কোনো ভাগ হবে না। এখন কেন সমান বললাম এটা এখন তুমি বুঝতে পারবা। আর একটা এক্সাম্পল যদি আমি দেই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল কাকে দেওয়া যেতে পারে? ধরো অ্যাসিটিলিন C2H2, তাই না? C2H2। তো এবার যদি আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি আমরা? CH। কি পাচ্ছি আমরা? CH। তাহলে এই যেই C2H2 এটা হচ্ছে আণবিক সংকেত আর CH এটা আমার স্থূল সংকেত, এটা আমার স্থূল সংকেত। সো একটা হবে আমার আণবিক সংকেত আর একটা হবে আমার স্থূল সংকেত। আচ্ছা, গেল এইটুকু। এবারে আসো, যখন তুমি কোনো একটা আণবিক সংকেতকে কোনো পার্টিকুলার সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না, যেরকম সালফিউরিক অ্যাসিডের সবগুলো পরমাণুকে, হাইড্রোজেন বলো, সালফার বলো, অক্সিজেন বলো, 1 ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ সালফারের পাশে শুধুমাত্র 1ই আছে। তুমি হাইড্রোজেন এবং অক্সিজেনকে 2 দ্বারা ডিভাইড করতে পারলেও সালফারকে তো আর 2 দ্বারা ডিভাইড করা যাচ্ছে না। তার মানে এই যে আমার আণবিক সংকেতটা রয়েছে এটাকে আমি 1 ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারছি না, বিদায় আমার এটার আণবিক সংকেত যা হবে আমার এটার স্থূল সংকেত সেম হবে। সো এখানে আমরা বলতে পারি সমান, যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত সমান। বাট এখানে কি হচ্ছে দেখো, এখানে তুমি আণবিক সংকেতকে 2 দিয়ে ডিভাইড করতে পারতেছো। অ্যাসিটিলিনের বেলায় আণবিক সংকেতকে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারতেছি, কার্বনও 2টা, হাইড্রোজেনও 2টা। সো 2 দ্বারা এটা ডিভাইডেবল হচ্ছে, ডিভাইড করা যাচ্ছে। যেহেতু আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারতেছি তার মানে এবার আমার আণবিক সংকেত এবং স্থূল সংকেত চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি বলতে পারো এখানে তোমার স্থূল সংখ্যা যা হবে, খেয়াল করো, স্থূল সংখ্যা যা হবে আণবিক সংখ্যা তার ডাবল হবে। কিভাবে বুঝলাম? এখানে CH এর ভর কত বলতো? কার্বন 12 আর হাইড্রোজেন 1, 13। আর এখানের ভর কত বলতো? কার্বন 2টা, 12 × 24 আর 2 26। তাহলে খেয়াল করো তো 13 আর 26 কি ডাবল না? ডাবল গুণিতক না? যে আণবিক সংকেত স্থূল সংকেতের দ্বিগুণ, তার মানে কি গুণিতক আকারে পাচ্ছি আমরা? ইয়েস, পাচ্ছি। বাট এখানে কিন্তু আমরা পাচ্ছি না। সো এরকম ভাবে যদি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করে দাও তাহলে আশা করছি তোমাদের খ এর অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা ক এবং খ দুইটা প্রশ্নের অ্যান্সারই আমরা বুঝতে পারলাম। আচ্ছা, গেল। দেন আমরা যাচ্ছি পরেরটাতে। বলতেছে যে উদ্দীপকের 1 নং বিকারের তাপীয় বক্ররেখায় কয়টি আনুভূমিক রেখা পাওয়া যাবে নির্ণয় করো। আচ্ছা, 1 নং বিকারটা কার ছিল বলো তো? 1 নং বিকারটা ছিল হচ্ছে কি যে বরফ খণ্ডকে তাপ দেওয়া হচ্ছে। সো বরফ খণ্ডকে তাপ দেওয়া হলে সেখানে আমরা কয়টা আনুভূমিক রেখা পাবো, এইটাই এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো দেখো এটা আমাদের হচ্ছে কি যে মূলত অ্যান্সার। আচ্ছা, দেখো হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে বরফকে যখন আমরা তাপ দিব তখন আমাদের আনুভূমিক রেখা কয়টা? আনুভূমিক রেখা বলতে কিন্তু এরকম বুঝাচ্ছি, সিডি রেখা। আর একটা আনুভূমিক রেখা কোনটা? এবি রেখা। তাহলে কয়টা? ফার্স্ট অফ অল কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে? 2টা। কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে? 2টা। এখন এই 2টা আনুভূমিক রেখা আসলে কি মিন করতেছে, আসলে কি বোঝাচ্ছে?
আসলে এখানে এটাই বুঝেছে, দেখো তুমি যদি এখান থেকে এরকম যাও তাহলে তুমি এইখানে মিল পাচ্ছ, আবার তুমি যদি এখান থেকে এরকম যাও এরকম, তো দুইটা তাপমাত্রাকে আমরা মার্ক করি, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 0। তাহলে বরফের গলনাঙ্ক 0°C, তার মানে যে কোনো বরফখণ্ডকে তুমি যদি 0°C তাপমাত্রা নিয়ে যেতে পারো, বরফখণ্ড আস্তে আস্তে গলতে শুরু করবে 0°C তাপমাত্রায়। গেল এটা। আবার যে কোনো তরলের স্ফুটনাঙ্ক, মানে সরি যে কোনো তরল না, পানির, বরফকে গড়ালে তো তরল পানি হয়, তরল পানির স্ফুটনাঙ্ক 100°C। তার মানে কি, তরল পানিকে যখন আমি 100°C তাপমাত্রা উত্তপ্ত করব তখন সেটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। তো এই যে দুইটা আনুভূমিক রেখা, এই দুইটা আনুভূমিক রেখা আমার একটা দ্বারা বোঝানো হচ্ছে গলনাঙ্ক রেখা, আর একটা দ্বারা বোঝানো হচ্ছে আমার স্ফুটনাঙ্ক রেখা। একটা হচ্ছে গলনাঙ্ক রেখা আর একটা হচ্ছে আমার স্ফুটনাঙ্ক রেখা। এখন এই দুইটা জায়গায় পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, মানে কঠিন থেকে তরল হয়, আবার তরল থেকে বাষ্প হয়। যেরকম দেখো এই বি রেখার মধ্যে কি হয়, এই বি রেখাতে ধরো আমার এরকম 5টা পানির, মানে 5টা বরফের অণু বা 6টা বরফের অণু, কি হবে বলতো, ফার্স্টে এ পয়েন্টে একটা অণু কঠিন থেকে তরলে পরিণত হবে এ পয়েন্টে, আর বি পয়েন্টে যেতে যেতে বাকি কণাগুলো কঠিন থেকে তরলে পরিণত হবে। তাহলে আমার সকল কণাগুলোই কিন্তু কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, তার মানে সবাই কত °C তাপমাত্রায় আছে, 0°C তাপমাত্রায় আছে। বাট তুমি তো সময় তো আর বসে থাকবে না, তাই না? সময়কে তো আমরা ধরে রাখতে পারবো না, সময় তো চলেই যাবে। সেই জন্য সময়ের সাথে সাথে তুমি যখন তাপ দিবে, এখানে তাপ হয়তো তুমি দিতে পারো কিন্তু তোমার তাপমাত্রা সেই 0°C থাকবে। কেন থাকবে বলো তো? কারণ বাকি কণাগুলো আস্তে আস্তে কঠিন থেকে তরলে পরিণত হবে, বাকি কণাগুলো আস্তে আস্তে কঠিন থেকে তরলে পরিণত হবে। ওকে, সো এটাকে আমরা বরফের গলনাঙ্ক রেখা বলতে পারি। এবারে আসো পানির স্ফুটনাঙ্ক রেখা। পানির স্ফুটনাঙ্ক রেখা এবারে কি হবে, তোমার সি বিন্দুতে সকল হচ্ছে জাস্ট তরল পানির কণা, যখন তুমি তাপ দেওয়া স্টার্ট করবা তার মানে সি বিন্দুতে যাওয়া মাত্র একটা কণা বাষ্পে পরিণত হবে, আর ডি বিন্দু পর্যন্ত যেতে যেতে তোমার সকল কণায় আস্তে আস্তে কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের এই সি এবং ডি এই পয়েন্টে আমরা পদার্থের স্ফুটনাঙ্ক রেখা বলতে পারি। আর এখানেও ঠিক সেম, যে তুমি তাপ যতই প্রদান করো না কেন, তাপমাত্রা 100°C তাপমাত্রার উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকটা কণা তোমার গ্যাসীয় অবস্থা বা জলীয় বাষ্পের অবস্থায় রূপান্তরিত হয়। তাইলে আমরা মোট দুইটা রেখা পাবো এখানে বলতে পারি, একটা হচ্ছে আমাদের এবি রেখা আর একটা হলো আমাদের সিডি রেখা। এবং এবি রেখা দ্বারা বোঝানো হবে গলনাঙ্ক রেখা, এখানে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, তাপ প্রয়োগ করা হলেও তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। আর সিডি রেখাও যা সেম, যেখানেও পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, তাপ প্রয়োগ করা হলেও তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। জাস্ট এটাকে বলতেছি আমরা স্ফুটনাঙ্ক রেখা। সো আমি আশা করতেছি তোমরা এই গ্রাফের যে দুইটা অংশ রয়েছে এই দুইটা অংশ প্রপারলি বুঝতে পেরেছো। জাস্ট এখানে ব্যাখ্যা আমাদেরকে কথাগুলোই বলা হচ্ছে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো ঘ নাম্বার প্রশ্নে। তো আমাদের এই সৃজনশীলের ক খ গ তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এবার এটা সর্বশেষ যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নে যাব। কি বলতেছে দেখো, ঘ নাম্বার প্রশ্ন। তো আমাদের ক খ গ শেষ। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা 1 নং এর অনুরূপ হবে কিনা বিশ্লেষণ করো। তার মানে 2 নাম্বার চিত্রের যে মানে গ্রাফটা হবে আর এক নং চিত্রের গ্রাফটা তো অলরেডি আমরা গতে এঁকে ফেলেছি, সেটা অনুরূপ হবে কিনা বা সেম টু সেম হবে কিনা, এটাই হচ্ছে আমাদের ঘ এর কোশ্চেন। ওকে, তো তাহলে এখানে আগে দেখি আসলে 2 নাম্বার বস্তুটা কে ছিল, আর একটু মনে করার চেষ্টা করি। 2 নাম্বার বিকারে ছিল আমাদের ন্যাপথলিন, আর 1 নং বিকারে ছিল আমাদের বরফ। সো ন্যাপথলিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, যেটার কোনো তরল অবস্থা নেই, আর বরফ একটা সাধারণ পদার্থ যার কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা, তিনটা অবস্থায় রয়েছে। বাট ন্যাপথলিনের জন্য কখনো কোনো তরল অবস্থা তুমি পাবা না আর কি, সেখানে পাওয়া পসিবল না। তাও প্রথম ডিসিশন যে এদের গ্রাফের অবস্থা সেম হবে না, কেননা একটা সাধারণ পদার্থ, একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আবার সাধারণ পদার্থের যেরকম তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়, ঊর্ধ্বপাতিত পদার্থের অবস্থা থাকে দুইটা, কঠিন এবং বায়বীয়। সো গ্রাফের মধ্যে অবশ্যই চেঞ্জ আসবে। আমাকে মূলত এই প্রশ্নের অ্যান্সারে সেই চেঞ্জগুলো তুলে ধরতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে এই পরিবর্তনগুলো পাচ্ছি। এখানে এটা ফলো করো, খেয়াল করো। সো আমরা গ্রাফটা এখানে দেখে নিচ্ছি। তো আমাদের মূল কাজ কি হবে দেখো, আমাদের মূল কাজ হবে এক্সামে তোমরা যে এই কাজটা সহজে করতে পারো, যে দুইটা গ্রাফ তো তুমি আঁকবাই, এরকম দুইটা গ্রাফ আঁকবা এরকম হয়ে যাই। আচ্ছা, এটাকে আমি দিলাম হচ্ছে বরফ, তাই না? বরফের জন্য আমি আঁকছি আর কি। তাহলে ধরো এটা আমার এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, আর এইটা হচ্ছে তোমার ন্যাপথলিনের গ্রাফ এ বি সি ডি। তাহলে ফার্স্টে তুমি দুইটা গ্রাফকে এখানে অঙ্কন করলা। আমরা দুইটা গ্রাফ কিভাবে জাস্ট প্রেজেন্ট করতে পারি খুব সহজেই।
আচ্ছা, প্রেজেন্ট করার পরে কি হবে দেখো, এখানে এবার আমাকে ব্যাখ্যা লিখতে হবে। তো দেখো তুমি এই যে গ্রাফ এবি যে গ্রাফ তুমি এঁকেছো, এই গ্রাফের মোট কয়টা অংশ তুমি এখানে পাচ্ছ? এই গ্রাফের মোট 5টা অংশ আমরা এখানে পাচ্ছি। কি কি সেই 5টা অংশ? একটা হচ্ছে এবি অংশ, একটা হচ্ছে আমার বিসি অংশ, একটা হচ্ছে আমার সিডি অংশ, একটা হচ্ছে আমার ডিই অংশ, একটা হচ্ছে আমার ইএফ অংশ। মোট 5টা অংশ পাচ্ছি। দেখো এবি বিসি সিডি ডিই ইএফ, মোট 5টা অংশ পাচ্ছি। এবি অংশে কি বোঝানো হচ্ছে? এবি অংশে বোঝানো হচ্ছে বরফ। সিডি অংশে কি বোঝানো হচ্ছে? সিডি অংশে বোঝানো হচ্ছে তরল পানি। আর ইএফ অংশে কি বোঝানো হচ্ছে? ইএফ অংশে বোঝানো হচ্ছে জলীয় বাষ্প, যেটা অলরেডি তোমরা গতেই এক্সপ্লেইনগুলো করেছো বা করবা। আচ্ছা, আর বিসি অংশে বলছিলাম গলনাঙ্ক রেখা, এখানে কি কঠিন অবস্থাও দেখতে পাওয়া যাবে প্লাস তরল অবস্থাও দেখতে পাওয়া যাবে। আর ডিই অংশ হচ্ছে কি আছে, তরল অবস্থাও দেখতে পাওয়া যাবে প্লাস গ্যাসীয় বা জলীয় বাষ্পীয় যে অবস্থা আছে সেটাও দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে মোট 5টা অংশেরই আমরা ব্যাখ্যা করব। 1 2 3 4 5। ওকে, আমরা বুঝতে পারলাম। তাহলে ওভারঅল এখান থেকে সামারি হচ্ছে আমাদের প্রথম যে পদার্থটি ছিল, এই পদার্থের গ্রাফের মোট অংশ কয়টা? এই পদার্থের গ্রাফের মোট অংশ হচ্ছে 5টা, এবং এই 5টা অংশে আমরা গ্রাফের 3টা অবস্থা প্রেজেন্ট করতে পারি: কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। সো এইভাবে আমরা আমাদের ব্যাখ্যাগুলো করে দিব আর কি, 3টা অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। এবার আসো নেক্সট পার্টে। নেক্সট পার্টের এবি অংশ তো কঠিন হলো, কোনো সমস্যা নাই। সিডি অংশে হচ্ছে বায়বীয়। সিডি অংশে আমরা পাবো এখান থেকে বায়বীয়। তাহলে এবি অংশে পাবো আমরা কঠিন এবং সিডি অংশে পাবো আমরা বায়বীয়। আর বিসি অংশকে বলা হয় স্ফুটনাঙ্ক রেখা। সো এখানে কঠিনও পাওয়া যাবে, এখানে কঠিনও পাওয়া যাবে প্লাস বায়বীয় পাওয়া যাবে। সো এই বিসি লাইনের মধ্যে তরল আর পাচ্ছি না, এবার আমরা তরল আর পাবো না, এবার এখানে কঠিন পাবো প্লাস বায়বীয় পাবো। তো 3টা পয়েন্ট এখানে এই ন্যাপথলিনের গ্রাফ। সো আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিনের গ্রাফ। সো মোট অংশ পাচ্ছি কয়টা? 3টা। একটা হচ্ছে এবি বিসি সিডি, এবি বিসি সিডি, 3টা অংশ আমরা পাচ্ছি: কঠিন, কঠিন বায়বীয় প্লাস বায়বীয়। ওকে, তো ওভারঅল তাহলে কি বলা যেতে পারে? দেখো ওভারঅল তাহলে এইটাই বলা যেতে পারে যে এই দুইটা গ্রাফ সেম হবে না, একই প্রকৃতির নয়। এবি মানে প্রথম যেই গ্রাফটা বা প্রথম যেই বিকারটা, এই বিকারের মধ্যে রয়েছে বরফ, যার গ্রাফের মোট 5টা অংশ এবং 3টা অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। আর গ্রাফের 5টা অংশ তো অলরেডি ব্যাখ্যা করে দিলাম: এবি অংশ, বিসি অংশ, সিডি অংশ, ডিই অংশ, ইএফ অংশ। এবং প্রত্যেকটা এরকম শর্ট শর্ট ব্যাখ্যা তোমরা চাইলে এখানে করে দিতে পারো। পক্ষান্তরে আমাদের যে 2 নম্বর যেই চিত্র রয়েছে, 2 নং চিত্রের পদার্থটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, যেই পদার্থটির কোনো তরল অবস্থা নেই, সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, যার কারণে আমরা এই গ্রাফের মোট 3টা অংশ দেখতে পাবো। একটা পাবো আমরা কঠিন অবস্থা, আর একটা পাবো আমরা বায়বীয় অবস্থা, আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, যেখানে কঠিন এবং বায়বীয় অবস্থা উভয় রকমের কণাই আমরা ওই গ্রাফের ওই অংশের মধ্যে দেখতে পাবো। তাহলে আমাদের 2 নং যে চিত্রটি বা 2 নং যে বিকারটি, এই বিকারের মধ্যে যে ন্যাপথলিন রয়েছে, এই ন্যাপথলিনের গ্রাফের মোট 3টা অংশ, আর পদার্থের অবস্থা হচ্ছে 2 রকমের: কঠিন এবং বায়বীয়। তো জাস্ট এইভাবে ব্যাখ্যা করবা যে একটা গ্রাফের মোট 3টা অবস্থা: কঠিন, তরল, বায়বীয়, আর একটা গ্রাফের 2টা অবস্থা: কঠিন, বায়বীয় গেল। আর এটা গেল একটা জিনিস। আর একটা গ্রাফের মোট 5টা অংশ, কঠিন 5টা অংশ হচ্ছে যে 5টা অংশ, আর একটা গ্রাফের মোট 3টা অংশ। সো এইভাবে আমরা এদেরকে কি করে দিব, সহজেই এক্সপ্লেইন বা ব্যাখ্যা করে দিলেই আমাদের সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। ওকে, তো আশা করতেছি তোমরা ঘয়ের অ্যান্সার কীভাবে করতে হবে এইটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজকে, আবার নতুন কোনো সৃজনশীলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।